যাই হোক, অরণ্য ভাইয়া কি বলেছে? উনি উল্টো জিজ্ঞেস করেছে যে কে বলেছে যে আমি সুন্দরী না। আমি বলেছি তোরা বলেছিস। আর নীরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। আর আমার সহজ সরল উত্তর, বলেছি আমি সুন্দরী হলে তোর মতো আমাকেও ছেলেরা প্রপোজ করতো। বিস্ময়ে নীরার চোখ দুটো ইয়া বড় বড় হয়ে যায়, কণ্ঠে অবিশ্বাসের সুর টেনে বলল, আল্লাহ! জুম, জুম, তুই এই কথা অরণ্য ভাইয়াকে বলেছিস? হ্যাঁ। আর এটা শুনেই উনি রেগে লাল মরিচ হয়ে যমুনাতে নিয়ে গিয়ে আমাকে বোরকা কিনে দিয়েছে। তোর কি মনে হয় কেউ তোকে প্রপোজ করলে অরণ্য ভাইয়া তাকে আস্ত রাখবে? কপাল ভালো, অরণ্য ভাইয়া তোকে শুধু কালো বোরকা কিনে দিয়েছে। সুন্দর হলে পছন্দ করবে, এটা তো স্বাভাবিক বিষয়। উনি দেখতে হ্যান্ডসাম বলে ওনার দিকেও তো কত মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে। তো আমি কি ওনাকে এটা নিয়ে কিছু বলেছি? এরা মুখ ভেঙিয়ে বলল। কালো কালি মেখে দেয়নি। আমি চোখ দুটো ছোট ছোট করে বললাম, হিংসুটের দল। নীরার হাত ধরে ওকে টেনে নিয়ে ক্লাসের দিকে যেতে যেতে বললাম, চল ক্লাসে, ক্লাস শেষে আবার মার্কেটে যাব। আমার কথা শুনে নীরা প্রশ্ন করলো, কেন? কি কিনবি? তোর জন্য বোরকা কিনবো। আর তুই যদি না করিস তাহলে এই খবর তোর শ্বশুরবাড়ি পৌঁছে যাবে। অন্য মেয়েদের প্রেম করলে থাকে এক জ্বালা, শুধু বয়ফ্রেন্ডের। আর আমার হয়েছে দুই জ্বালা, এক বয়ফ্রেন্ড আর এক তার গুণধর বোন। কোন দুঃখে যে আমি তোর সাথে বন্ধুত্ব আর দীপের সাথে প্রেম করতে গেলাম। অনেকক্ষণ ধরে শুয়ে আছি, ঘুম আসছিল না। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি রাত এখন 1টা 23। যা ঘুম যখন আসছেই না, তখন শুধু শুধু না শুয়ে থেকে একটু ফোনই ঘাঁটি। ফোনটা নিয়ে ফেসবুক স্ক্রল করছি। মিনিট 5 পরই অর্ণবের ভিডিও কল। কি ব্যাপার, উনি এত রাতে ভিডিও কল দিচ্ছেন কেন? আমি বসে গায়ের বেড কভারটা ভালো করে গায়ে জড়িয়ে কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম অর্ণব। মনে পড়ে গেল উনি আমাকে ভাইয়া ডাকতে না করেছে, তাই চুপ করে গেলাম। উনি গম্ভীর কণ্ঠে বলল, গুড, কিপ ইট ট্রাইং। বাট এত রাতে তুমি না ঘুমিয়ে ফেসবুকে কি করছো? উনি এত তাড়াতাড়ি কি করে জানলেন যে আমি ফেসবুকে অ্যাক্টিভ? এটা কি কোইন্সিডেন্স? আরে এমন কোইন্সিডেন্সই হওয়ার ছিল। উনি ধমকে বলল, কি হলো, কথা বলছো না যে? ঘুম আসছিল না তাই। ঘুম আসবে কি করে সারাদিনে যদি 2 মগ কফি খাও? আমি অবাক হয়ে গেলাম, উনি কি করে জানলেন আমি আজকে 2 মগ কফি খেয়েছি? আসলে ইউনিভার্সিটির পাশে একটা নতুন কফি শপ হয়েছে, ওখানে আমি আর নীরা আজকে ব্রেক টাইমে কফি খেতে গিয়েছিলাম। আর কফিটা এত টেস্টি ছিল যে দুবার খেয়ে ফেলেছি আমি। অর্ণব ভাইয়া আবারও আমার মনের কথা কিভাবে যেন বুঝে গেল। উনি বলল, তোমার নেওয়া প্রতিটা নিঃশ্বাসের খবরও চলে আসে আমার কাছে, আর কফি তো আমি অবাক হয়ে ওনার দিকে তাকাই, মনে মনে ভাবি উনি কি আমার পেছনে ডিটেকটিভ লাগিয়েছেন? এবারও উনি আমার মনের কথা ধরে ফেললেন। উত্তর দিল, রেখেছি। অনেক মানুষ আছে তোমার খবর দেওয়ার জন্য। এখন ওগুলো নিয়ে না ভেবে ফোন রাখো, রেখে ঘুমানোর চেষ্টা করো, ঘুম চলে আসবে। এভাবে ফোন টিপলে সারা রাতেও ঘুম আসবে না, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। গুড। শুভরাত্রি। শুভরাত্রি। অর্ণব ভাইয়া লাইন কেটে দেয়। আমি ফোনটা বালিশের পাশে রেখে বেড কভার সহ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আমি এখনো ঘুমাইনি এটা জানতে পারলে এবার উনি আমার মুন্ডুপাত করবে। চেনা ইউনিভার্সিটিটা এখন বড্ড অচেনা লাগে। এখন আর হঠাৎ হঠাৎ অর্ণব ভাইয়াদের সাথে এখানে সেখানে দেখা হয় না, কথা হয় না, আড্ডা দেওয়া হয় না। যদিও মিথিয়াপু আর আনিশাপু ইউনিভার্সিটির লেকচারার হিসেবে জয়েন করেছে এই মাস থেকে, কিন্তু টিচার্স আর স্টুডেন্টদের ক্যান্টিন আলাদা হওয়ায় তাদের সাথে আগের মতো ক্যান্টিনে দেখা হয় না। ক্লাসের ফাঁকে যে টাইমটা আমাদের সাথে ম্যাচ করে সেই টাইমে অরণ্য ভাইয়ের কড়া নির্দেশে আমাকে পড়ায়, তাই আড্ডা দেওয়ার সময়ও নেই। বাকি স্টুডেন্টগুলো যেন নেতিয়ে গিয়েছে, তবে নিয়ম শৃঙ্খলা ঠিক আগের মতোই আছে, যেমনটা অরণ্য ভাইয়া রেখে গিয়েছেন। দেখতে দেখতেই 3টা মাস কেটে গেল অরণ্য ভাইয়া ছাড়া। এখন নভেম্বর মাস, শীতটা মনে হয় এবছর একটু আগে আগেই পড়বে। রাতের দিকে এখনই কেমন যেন শীত শীত লাগে। লাইব্রেরির সেই জায়গাটায় যেখানে অর্ণব ভাইয়া আমায় পড়াতো, সেখানে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখতে দেখতে এগুলোই ভাবছি আমি। আশ্চর্যের বিষয় হলেও সত্য যে এর আগে আমি কখনো এই জানালার কাছে আসিনি। ওনার কাছে পড়ার দিনগুলোতে ওনার আগে আসলে ও পড়াগুলো রিভাইজ দিতে থাকতাম। পরে আসলে এসেই তাড়াতাড়ি পড়তে বসতাম, আর পড়া শেষ হলে চলে যেতাম, আশেপাশে দেখতাম না। আজ দেশে অর্ণব ভাইয়া থাকলে হয়তো এখানে দাঁড়াতাম না আমি, হয়তো এখানে আসতামই না। এমন একটা স্পেশাল দিনে উনি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত কি করতো, কিন্তু আজ এক দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আচ্ছা, উনি কি জানেন যে আজকে আমার জন্মদিন?
উনি তো আমার সম্পর্কে এত এত খোঁজ খবর নিয়েছে, তাহলে আমার বার্থডে কবে তা তো তার জানার কথা। তাহলে এখন আমায় উইশ করেনি কেন? উনি কি পড়াচাপে ভুলে গিয়েছে? হবে হয়তো। এই দূরত্ব, এই ব্যস্ততার নিচে কি ভালোবাসা চাপা পড়ে যাচ্ছে? নীরাটাও আজকে ইউনিভার্সিটিতে আসেনি। সুপ্তি নাকি খুব কান্নাকাটি করছে, আসতে দিচ্ছে না, তাই এখন আসেনি। বিকেলে নাকি আমাকে উইশ করার জন্য বাসায় আসবে। আমার ভাবনার মাঝেই আনিশা আপু পেছন থেকে ডাকলো। নিঝুম, আমি পেছনে ঘুরে আনিশা আপুর দিকে তাকাই। আনিশা আপু আজকে খুব সুন্দর একটা সিল্কের গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং হিজাব পরে এসেছে। গোলগাল শ্যামরঙা মুখটা খুব মায়াবী লাগছে দেখতে। আজ প্রথম না, টিচার হওয়ার পর থেকে মিথি আপু আর আনিশা আপু শাড়ির সাথে ম্যাচিং করা হিজাব পরে ইউনিভার্সিটিতে আসে। আনিশা আপু মুখে মিষ্টি হাসি রেখা ফুটিয়ে বলল, চলো আজকে অন্য জায়গায় পড়াবো তোমাকে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় আপু? চল, গেলেই দেখতে পাবে। আমি টেবিলের উপর থেকে ব্যাগটা নিয়ে আপুর সাথে হাঁটা শুরু করলাম। আপু লিফটে উঠে 7 বাটনে প্রেস করলো। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু 7th ফ্লোরে তো ফার্মাসি ডিপার্টমেন্ট, আজকে তো স্টুডেন্ট আসতে দেখলাম, ওখানে কোথায় পড়বো? ওখানে পড়বো না। তাহলে কোথায়? এর মধ্যে লিফট 7th ফ্লোরে এসে থামে। আনিশা আপু লিফট থেকে বের হয়ে যায়, আমিও সাথে বের হই। আনিশা আপু সিঁড়ির দিকে যেতে যেতে বলল, ছাদে। আমি অবাক হয়ে বললাম, ছাদে? ছাদে না তালা দেয়া থাকে? আনিশা আপু দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে উল্লসিত কণ্ঠে বলল। আজকে খোলা। আমি উৎফুল্ল কণ্ঠে বললাম, চলো তাহলে, আমার খোলামেলা জায়গা খুব ভালো লাগে। আমি আর আনিশা আপু সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আনিশা আপু আগে আগে আর আমি পিছনে পিছনে। ছাদের দরজার কাছে গিয়ে আপু ছাদের ভেজানো দরজা না ঠেলে ঘুরে আমার দিকে তাকায়। মিষ্টি একটা হাসি দিয়ে একটা কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেয়। আমি আপুর এমন করার কারণ বুঝতে না পেরে প্রশ্ন করলাম, আপু চোখ বাঁধছো কেন? আপু আমার চোখ বাঁধতে বাঁধতে বলল, নতুন জায়গা দেখার আগে চোখ বন্ধ করে যেতে হয়। চলো, আমি তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছি। আচ্ছা। বলেই আমি আপুর হাতে হাত রেখে হাঁটতে লাগলাম। এক পা বাড়ানোর পর আনিশা আপু আমার হাত টেনে বলল, দাঁড়াও। ছাদের দরজা ঠেলে খুলে আনিশা আপু পুনরায় বলল, সামনে ছাদে ঢোকার উঁচু জায়গাটা আছে, সাবধানে। আচ্ছা। বলেই আমি পা উঁচু করে ছাদে পা রাখলাম। আনিশা আপু আমার হাত ধরে আমাকে ছাদের মধ্যে নিয়ে গেল। ছাদের ভেতরে কয়েক পা গিয়ে আমার হাত ছেড়ে দিল। এখানে আমি আর আনিশা আপু ছাড়া মনে হয় আরো কেউ আছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে, মনে হয় মিথি আপু এসছে। আনিশা আপু আমার পেছনে দাঁড়িয়ে বলল, আমি 1 2 3 বলে তোমার চোখের বাঁধন খুলবো, ঠিক আছে নিঝুম? আমি স্থির হয়ে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আপু। আনিশা আপু চোখের বাঁধনটা খুলে চোখ থেকে কালো কাপড়টা সরাতে সরাতে বলল। 1 2 3। অনেকগুলো কণ্ঠস্বর একসাথে বলল। হ্যাপি বার্থডে নিঝুম। চোখের কাপড়টা চোখ থেকে সরে গেলে আমি চোখে খুলে তাকাতেই দেখি লাল লাভ শেপের অনেকগুলো বেলুন একসাথে আমার সামনে থেকে আকাশে উড়ে যাচ্ছে। আমি উপরের দিকে তাকাই, শয়ে শয়ে বেলুন আকাশে উঠছে। প্রতিটা বেলুনই লাভ শেপের, প্রতিটা বেলুনেই লেখা হ্যাপি বার্থডে নিঝুম। আমি মাথা নামিয়ে সামনের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে যাই। আমার সামনে দাঁড়িয়ে আছে নীরা, সাথে দীপ ভাইয়া, মিথি আপু আর রাতুল ভাইয়া। নীরা মিষ্টি হেসে আমায় জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে চুম। আমিও হাসি মুখে ওকে আলতো করে জড়িয়ে ধরি। তারপর নীরা ছেড়ে দিলে আনিশা আপু আর মিথি আপু দুজন আমাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে একসাথে বলল। হ্যাপি বার্থডে নিঝুম। আমিও হাসি মুখে বললাম, থ্যাঙ্কস আপুরা। সামনে দাঁড়িয়ে থাকা রাতুল ভাইয়া বলল। হ্যাপি বার্থডে ভাবি। আমি মুখে হাসি রেখেই বললাম, থ্যাঙ্কস রাতুল ভাইয়া। দীপ ভাইয়া এসে আমার নাক টেনে বলল, হ্যাপি বার্থডে পেতনি। আমি চিল্লিয়ে বললাম, হ্যাঁ, এভাবে কেউ বার্থডে উইশ করে? দেখবে তোমার ওই সুন্দরী বউ পেতনি হয়ে যাবে একদিন। নীরা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এই ভাই বোন লাগছিস, লাগ। এর মাঝে আটকে টানছিস কেন? আমি নীরার দিকে তাকিয়ে বললাম, আমি তোরে টানি নাই তো, আমার ভাইয়ের বউরে বলছি, এখন সেটা তুই হলে আমার কি? নীরা চোখ ঘুরিয়ে বলল। হ্যাঁ, সেই যত দোষ নন্দ ঘোষ। সবাই হো হো করে হেসে দিল। আনিশা আপু জিজ্ঞেস করলো, কেমন লাগলো সারপ্রাইজ? আমি উৎফুল্ল কণ্ঠে বললাম, অনেক অনেক ভালো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। মিথি আপু হেসে বাম পাশে কর্নারে রাখা গিফট বক্সগুলো আঙুল দিয়ে দেখিয়ে বলল, আমরা তো শুধু ওই কোনায় রাখা র্যাপিং পেপারে মোড়ানো গিফট বক্সগুলো আনা ছাড়ার কিছুই করিনি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এগুলো কে করেছে? আমি অবাক হয়ে ভাবতে থাকলাম,
আমি কি কানে ভুল শুনছি? এটা তো অর্ণ ভাইয়ের কণ্ঠস্বর, কিন্তু উনি এখানে কিভাবে আসবেন? কৌতূহলী চোখে আমি সামনের দিকে তাকাই। আমার সামনে তখন আনিশা আপু দাঁড়িয়ে ছিল। আপু আমার এই ইশারায় ডান দিকে তাকাতে বলল। আমি ডান দিকে তাকাই। ডান দিকে টেবিলের উপরে থাকা ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে অর্ণ ভাইয়াকে। ফর্সা গায়ে গাঢ় নীল রঙের একটা টি শার্ট পরে হাতে গিটার নিয়ে বিছানার সাইডে বসে গান করছে। আমি গাইতে শুরু করলাম। অর্ণ ভাইয়া গাইলো, আমি আর অর্ণ ভাইয়া একসাথে গাইলাম। গান শেষ হলে অর্ণ ভাইয়া বলল, শুভ জন্মদিন প্রিয়তমা। সাথে সাথে সবাই হাততালি দেয়। অর্ণ ভাইয়া দুপাশে ঈশান আর আশিক ভাইয়া এসে বসে একসাথে বলল। হ্যাপি বার্থডে বোন। আমি মিষ্টি হেসে বললাম, থ্যাংক ইউ ভাইয়ারা। ঈশান ভাইয়া বলল, ও নিজুম, তোমার কেকটা কিন্তু দারুণ হয়েছে। অবশ্য অরণ্যর করা ডিজাইন বলে কথা, ভালো না হয় পারে? আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। আমি প্রশ্ন করলাম, কেক কোথায়? রাতুল ভাইয়া সরে গিয়ে নিজের পেছনের টেবিলটা দেখিয়ে বলল, এই যে। পরিষ্কার সাদা কাপড় বিছানো টেবিলের উপর একটা লাভ শেপের টকটকে লাল ক্যান্ডেল আর একটা লাভ শেপের চকলেট কেক, যার এক কর্নারে 3টে লাল টকটকে গোলাপ, একটা সামনে আর দুটো পেছন করে, একসাথে 3টা গোলাপ লাগানো। 3টা গোলাপের পেছনে দুটো ধবধবে সাদা র্যাবিট বসা। একটা র্যাবিটের মাথার এক পাশে একটা গোলাপি রঙের 5 পাপড়ির ছোট ফুল লাগানো। মনে হয় এটা মেয়ে র্যাবিট আর সাথে একটা ছেলে। সামনের গোলাপটার 2 পাশে আর পেছনের গোলাপ দুটো, একটা ডান পাশে অন্যটার বাম পাশে একটা একটা করে দুটো গাঢ় সবুজ রঙের পাতা লাগানো। বাকি পুরো জায়গা জুড়ে গোটা গোটা অক্ষরে লেখা শুভ জন্মদিন প্রিয়তমা। মনে মনে আমি বললাম, কে বলেছে দূরত্ব ভালোবাসা কমায়? দূরত্ব তো সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করায়। দেখতে দেখতে কেটে গেল 1টা বছর। গত পরশু অরণ্যদের এক্সাম শেষ হয়েছে, কিন্তু উনি এখনো কোনো কল করেনি। আমি কল করার চেষ্টা করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। সোশ্যাল মিডিয়াতেও উনি অ্যাক্টিভ নেই। আজ 9 দিন ওনার সাথে কথা হয় না। এতদিন না হয়ে এক্সাম ছিল, পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিল, তাই কল করতে পারিনি। কিন্তু এখন তো ওনার এক্সাম শেষ হলো, এখন কেন কল করছে না? কথাগুলো ভাবতে ভাবতে ইউনিভার্সিটির গেটের দিকে যাচ্ছিলাম। তখনই ব্যাগে রাখা ফোনটা ট্রিং ট্রিং শব্দ করে বেজে উঠলো। মনে হয় অরণ্য কল করেছে। ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে আমার কপাল কুঁচকে গেল। এটা তো অরণ্যের নাম্বার না। কোনো আননোন নাম্বার থেকে কেউ হোয়াটসঅ্যাপ কল করেছে। আননোন নাম্বার থেকে কে কল করেছে? রিসিভ করেই দেখি, কিন্তু রিসিভ করার আগেই কলটা কেটে গেল। আর প্রায় সাথে সাথে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটা থেকে কিছু ছবি এলো। ছবিগুলো ওপেন করতেই আমার পা মাটির সাথে যেন আটকে গেল। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমি কি ভুল দেখছি? ওনাকে নিয়ে চিন্তা করতে করতে এমনটা দেখছি না তো? বার কয়েক চোখ বন্ধ করে খুলে আবার ছবিগুলোর দিকে তাকালাম। না, সেম ছবিগুলোই তো দেখছি। আচ্ছা, ছবিগুলো এডিট করাও তো হতে পারে। হ্যাঁ, তাও তো হতে পারে। এর আগেও আমি অরণ্যকে ভুল বুঝে কষ্ট দিয়েছি, এবার আর না। আমি ওনাকে ছবিগুলো পাঠিয়ে দিই, উনি দেখে বলবেন কাহিনী কি। তাই ভালো হবে। হাঁটতে হাঁটতে আমি ছবিগুলো ওনার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিলাম। হঠাৎ কিছু এসে আমাকে জোরে ধাক্কা দিল। আমি ছিটকে গিয়ে পড়লাম ফুটপাতে। মাথা থেকে অঝরে রক্ত ঝরছে। হাতে পায়ের অনেক জায়গায় চামড়া ছিলে গিয়েছে। কোথাও কোথাও থেকে কেটে তো রক্ত বের হচ্ছে। ব্যথায় খুব কষ্ট হচ্ছে আমার। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। আশেপাশের মানুষের কথাগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি মারা যাচ্ছি? কারো কাছ থেকে তো বিদায় নেওয়া হলো না। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। আমি মরে গেলে যে তারা জীবিত অবস্থার মৃতের মতো হয়ে যাবে। আর অরণ্য, ওনার সাথে তো আর কথাও হলো না। 1 বছরে দূরত্ব ঘুচিয়ে ওনার সাথে যে সংসার সাজানোর স্বপ্ন ছিল, তা তো আর পূরণ হলো না। গম্ভীর কণ্ঠে বলা কথাটা শুনে মাথাটা নিচু করে ফেললাম। অপরাধী কণ্ঠে বললাম, সরি অরণ্য। উনি কঠিন কণ্ঠে বলল, সরি বলতে কাজ হবে না, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি অসহায় চোখে ওনার দিকে তাকালাম। উনি আমার অসহায় চাহনিকে উপেক্ষা করে বলল, আমি চিরদিনের মতো তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, বাই। কথাটা বলেই উনি বড় বড় পা ফেলে হাঁটা শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ওনার হাত ধরে আকুতি মিনতি করে বললাম, না অর্ণব, প্লিজ না, আমাকে ছেড়ে যেও না। আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। উনি ওনার হাত থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে প্লেনে উঠে গেল। প্লেন রানওয়েতে চলছে আর আমি প্লেনের পেছন পেছন রানওয়ে দিয়ে দৌড়াচ্ছি। হঠাৎ একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম আমি। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হচ্ছে, প্রচুর রক্ত। অর্ণ দৌড়ে এসে আমার হাত ধরে আকুল কণ্ঠে বলল, নিঝুম, নিঝুম চোখ খুলো।
দেখো আমি এসেছি তোমার কাছে, দেখো চোখ মেলে, আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। প্লিজ ওপেন ইউর আইজ, আই বেগ টু ইউ, প্লিজ প্রিয়তমা। আমি অনেক চেষ্টা করছি কিন্তু চোখটাই যে খুলছে না। না, আমাকে যেভাবেই হোক চোখ খুলতে হবে। ওনাকে আমি হারাতে চাই না। এভাবে যেহেতু চোখ খুলতে পারছি না, হাত দিয়ে টেনে চোখ খোলার চেষ্টা করছি কিন্তু হাতটাও তো নাড়াতে পারছি না। অনেক চেষ্টা করছি। হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এলো, একটা মেয়েলি কণ্ঠস্বর বলল, তুমি কিন্তু ডাক্তার হওয়ার সাথে আরো বেশি হ্যান্ডসামও হয়ে গেছো। চোখ মেলে তাকাতেই চোখের সামনে ভেসে উঠলো ধবধবে সাদা সিলিংটা। মাথায় ভাবনা শুরু হলো, আরে আমার রুমের কালার তো পিঙ্ক ছিল, এটা সাদা হলো কিভাবে? ঘুমের ঘরে আবার উল্টাপাল্টা দেখছি না তো? চোখ বার কয়েক বন্ধ করে খুললাম আবার। না, ঠিকই তো দেখছি। হঠাৎ মাথায় তীব্র ব্যথা অনুভব করলাম। হাত দিয়ে মাথা ধরতে যাব তখনই হাতেও প্রচন্ড ব্যথা অনুভব করি। হাতের দিকে তাকিয়ে দেখি হাতে ক্যানোলা লাগানো, স্যালাইন ঝুলছে। তার মানে আমি হসপিটালে। মনে পড়ে গেল অ্যাক্সিডেন্টের কথা। আমি বেঁচে আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মা মা কোথায় আর বাবা? তারা কি এখনো জানে না আমার অ্যাক্সিডেন্টের কথা? কথাটা ভাবতে ভাবতে অন্যদিকে মাথা ঘুরিয়ে দেখি মা আর আম্মু নামাজ পড়ছে, আর আমার পায়ের দিকে একটা চেয়ারে বসে মামি চোখ বন্ধ করে তসবি গুনছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি ফর্সা গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে দাঁড়িয়ে আছে অরণ্য। 1 বছরের বেশি সময় পর অরণ্যকে সামনাসামনি দেখলাম, কিন্তু ওনাকে এমন কেন দেখাচ্ছে? ভিডিও কলে যখন ওনার সাথে কথা বলতাম তখন তো ওনাকে এমন দেখাতো না। কি হয়েছে ওনার? মুখটা শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, আমার দিকে এক দৃষ্টিতে অসহায় চোখে তাকিয়ে আছে। আচ্ছা, আমি আবার চোখে ভুল দেখছি না তো? উনি এখন এখানে আসবে কিভাবে? মামি চোখ খুলে দরজায় অরণ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, অরুণা বাবা, তুমি এসেছো? অরণ্য খুব শান্ত ভদ্রভাবে বলল, মামি ওর জ্ঞান ফিরেছে, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আর এক মুহূর্তও দাঁড়ালেন না উনি, কেবিন থেকে বের হয়ে চলে গেল। মামির প্রথমে চোখ বন্ধ থাকায় আর পরে চোখ খুলে সোজা অরণ্যের দিকে তাকানোতে আমার যে জ্ঞান ফিরেছে তা জানতে পারেনি। আমার জ্ঞান ফেরার কথা শুনে উনি আমার দিকে তাকায়, আমিও মামির দিকে তাকাই। তার মুখটাও শুকনো। আমার কাছে দ্রুত উঠে এসে আমার গালে হাত বুলিয়ে ছলছল চোখে মুখে হাসি রেখে টেনে বলল, আমার সোনা মাটা চোখ খুলেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। নার্স ট্রে নিয়ে কেবিনে ঢুকতে ঢুকতে বলল, পেশেন্টের জন্য স্যুপ দেওয়া হয়েছে। অর্ণ নার্সের উদ্দেশ্যে বলল, দিন আমাকে, আমি খাইয়ে দিচ্ছি। নার্স ওনার দিকে ট্রেটা এগিয়ে দিতে দিতে বলল, ওকে স্যার। ট্রেটা নিয়ে দিয়ে নার্স চলে যায়। উনি একটা টুল টেনে আমার পাশে বসে সুপের বাটিটার উপরে লাগানো ফয়েল পেপারটা সরাতে থাকলো। মা অর্ণকে বলল, অরণ্য বাবা, আমাকে দাও, আমি খাইয়ে দেই। অর্ণ মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আম্মু আর মামি বাসায় গিয়ে রেস্ট নাও। আম্মু বলল, তুই বাসায় গিয়ে আজকে সারাদিন একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আয়, আমরা থাকি। উনি চামচ দিয়ে স্যুপ নাড়াতে নাড়াতে বলল, আম্মু নীরা ঈশান সবাই আছে, আম্মু নীরা ঈশান সবাই আসছে, ওরা আসলে আমি সোফাতে ঘুমিয়ে নেব। আম্মু পুনরায় বলল, এখানে ঘুমে হ। উনি আম্মুকে কথা শেষ করতে না দিয়ে তার দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, প্লিজ আম্মু একটু বোঝার চেষ্টা করো, বাসায় গেলে এখন আমার একটুও ঘুম আসবে না। আম্মু হালকা হেসে বলল, আচ্ছা তাহলে ওরা আসলেই আমরা যাব। ঠিক তখনই কেবিনে ঢুকতে ঢুকতে নীরা বলল, আমি এসে পড়েছি, তোমরা এখন নিশ্চিন্তে যেতে পারো। উনিও নীরার কথা সায় দিয়ে বলল, ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে নিচেই আছে, তোমরা বাসায় গিয়ে রেস্ট নাও। মা আম্মু আর মামি নিজেদের ব্যাগ গোছাতে লাগলো। অর্ণব ভাইয়া আমার সামনে 1 চামচ স্যুপ ধরলো। আমার মনে পড়ে গেল সেই ইউনিভার্সিটির বর্ষপূর্তি অনুষ্ঠানের কথা, সাথে এও মনে পড়লো সেদিন উনি আমার না শোনেনি, আজ আরও শুনবে না। তাই আর না না বলে চুপচাপ খেয়ে নিলাম, যদিও খুব লজ্জা করছিল মা আম্মু মামির সামনে ওনার হাতে খেতে। আম্মু আমার কাছে এসে বলল, এখন আসি তাহলে মা, ডাক্তারের কথা মেনে চলবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের বাড়িতে তো যেতে হবে তাই না? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মামি আমার মাথার তালুতে আলতো করে হাত রেখে বলল, আমার সোনা মাটা দেখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। আসি মা। আমি মামির দিকে তাকিয়ে মাথা নাড়লাম। মা এসে মামির পাশে দাঁড়িয়ে বলল, অরণ্য যখন যা যতটুকু খেতে বলবে চুপচাপ গিলবি, একটা টু শব্দ করবি না। অরণ্য যদি বলেছে তুই খেতে চাস না,
তাহলে তোর খবর আছে। তারপর অরণ্যের দিকে তাকিয়ে আবারও বলল, আর অরণ্য যদি না খেতে চাই, মেরে মেরে খাওয়াবা। উনি তো এমনিই আমাকে ধমকের উপর রাখে, এখন আম্মুর পারমিশন পেয়ে গদা গদা কণ্ঠে বলল। আচ্ছা আমি আম্মু কপাল কুঁচকে অরণ্যের দিকে তাকিয়ে বলল, এই আচ্ছা আমি কি? আমার মার গায়ে একটা চিমটি কাটলো, তোর খবর আছে। বুঝিয়ে সুজিয়ে আস্তে ধীরে খাওয়াবি। ভাবি তো আর জানে না তুই ঠিক কি পরিমাণের জল্লাদ, তাই বলছে। আহা, আমার আম্মুটা একদম আমার মনের কথা বলছে। বোঝাও আম্মু, আমার মাকে একটু বোঝাও। কিন্তু আমার মা কিছু বুঝলো না, উল্টা বলল, ভাবি, এমন মেয়ের জন্য জল্লাদি ঠিক আছে। আমি কনফিউজড। আমার মা কি আসলেই আমার মা, নাকি আমার শাশুড়ি আমার আসল মা? আচ্ছা, আবার জন্মের সময় হসপিটালে আমি আর অন্য চেঞ্জ হয়ে যায়নি তো? না, তা কি করে হয়? উনি তো আমার থেকে 5 বছরের বড়। নীরা জানুটার মনে হয় আমার উপর দয়া হয়েছে, আমাকে মার বকবকের হাত থেকে বাঁচাতে বলল। থাক এখন এসবের কথা, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি, চলো। মা, মামি, আম্মু আর নীরা কেবিন থেকে বের হয়ে চলে গেল। কেবিনে এখন শুধু আমি আর অরণ্য। অরণ্য গম্ভীর মুখে আমাকে খাওয়াতে লাগলো। মুখে কোনো কথা নেই, মনে হয় উনি আমার উপর অনেক রেগে আছেন। কিন্তু কেন? উনি কি মনে করেছেন যে আমি ওই ছবিগুলো দেখে ওনাকে আবারও অবিশ্বাস করেছি, তাই কি ওনার রাগ হচ্ছে? কিন্তু আমি তো ওনাকে অবিশ্বাস করিনি। এটা এখন ওনাকে কিভাবে বলবো? চোখ মুখে যা অবস্থা করে রেখেছে, ভয়ে তো ওনার দিকে তাকাতেই পারছি না। আবার কথা, এদিকে উনি এই বিদঘুটে স্যুপ আমাকে খাইয়েই যাচ্ছে। না ওনার খাওয়ানো বন্ধ হচ্ছে, আর না স্যুপ শেষ হচ্ছে। আমি বুঝি না বাপু, এত অখাদ্য ডক্টররা কিভাবে রোগীকে খেতে দেয়? এতে রোগী সুস্থ না হয়ে তো আরো রোগা হয়ে যাবে। এটা আর আমার দ্বারা খাওয়া সম্ভব না, কোনোভাবেই না। আরো খেলে আমি বমি করে দিব। অর্ণ আবার আমার সামনে আরো 1 চামচ স্যুপ ধরলে আমি ভীত ক্ষীণ কণ্ঠে বললাম, আর খাবো না। উনি তাও আমার সামনে চামচ ধরে আছে। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, সত্যি আর খেতে পারবো না। উনি আর জোর করলেন না, স্যুপ রেখে পানির গ্লাস এগিয়ে দিলেন আমার দিকে। আমি ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি খেয়ে ফেললাম। আহা, পানি কত টেস্টি! উনি টিস্যু দিয়ে আমার মুখটা মুছে দিলেন। উনি উঠে চলে গেলেন ডাস্টবিনের দিকে টিস্যু ফেলতে। কেবিনের দরজায় নক করে নার্স ঢুকে হাসি মুখে জিজ্ঞেস করলো, স্যুপ খাওয়া হয়েছে ম্যাম? আমিও হেসে উত্তর দিলাম, হ্যাঁ। ম্যাম আপনার জন্য এখন 2টো ওষুধ আছে। বলেই নার্সটা আমার বেডের পাশের টেবিলের উপরে রাখা ওষুধগুলো থেকে 2টো ঔষধের পাতা হাতে নিয়ে তার থেকে একটা একটা করে 2টো ট্যাবলেট খুলে আমার হাতে ট্যাবলেট 2টো দিল। আমি ট্যাবলেট 2টো মুখে দিতেই উনি পানির গ্লাসটা আমার হাতে দিল। আমি ট্যাবলেট 2টো খেয়ে নিলাম। নার্স বের হলো, সাথে সাথে নীরা ঢুকলো। অরণ্য নীরাকে উদ্দেশ্য করে বলল, নীরা তুমি ওর পাশে থাকো, আমি একটু ঘুমিয়ে নেই। নীরা আমার পাশে বসতে বসতে বলল, আচ্ছা ভাইয়া। অর্ণ গিয়ে সোফাতে শুয়ে পড়লো। নীরা আমার পাশে বসে আমার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। আমি নীরার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, এভাবে তাকিয়ে আছিস কেন? নীরা উত্তর দিল, তোর কপাল ভালো, এখন তুই বেডে। এখন যদি তুই বেডে না থাকতি না, বিলিভ মি, আমি সত্যি সত্যি তোকে একটা কষিয়ে থাপ্পড় মারতাম। আমি গাল ফুলিয়ে বললাম, এবার আবারও তুই শুরু করেছিস? আমি কি ইচ্ছা করে কিছু করেছি নাকি? হ্যাঁ তাই তো, তুই তো আর ইচ্ছে করে হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে যাসনি। তোকে তো জিনে ভূতে টেনে টেনে হেসড়ে নিয়ে গিয়েছিল। তোর কোনো ধারণা আছে? তোকে প্রাইভেট কার ধাক্কা মেরে রাস্তা থেকে উঠিয়ে ফুটপাতে ফেলে দিয়েছে। এটা শোনার পর সবার ঠিক কি অবস্থা হয়েছিল? তোকে হসপিটালে জীবন মরণের মাঝে ঝুলতে দেখে সবার কি পরিমাণ কষ্ট হয়েছিল? কথাগুলো বলতে বলতে নীরার চোখ দুটো ভিজে গেল। একটু থেকে আবারও বলল, ডাক্তার বলেছিল 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তুই কোমায় চলে যাবি। সে সময়টুকুতে আমাদের সবার অবস্থা কেমন হয়েছিল জানিস তুই? ও তাহলে আমাকে গাড়ি ধাক্কা দিয়েছিল। ফোনের উপর সম্পূর্ণ মনোযোগ থাকায় আশেপাশে খেয়াল ছিল না তখন। আমার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে এখন। কেন যে তখন হাঁটতে হাঁটতে ছবিগুলো পাঠাতে গেলাম? এক জায়গায় দাঁড়িয়ে পাঠালে আমি রাস্তায়ও চলে যেতাম না, আর গাড়ি এসে আমায় ধাক্কাও দিত না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার জন্য কতগুলো মানুষ এত কষ্ট পেল। নীরার মুখের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বললাম, সরি জানু। নীরা আমাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানিস। তারপর আমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। চোখের পানি মুছে আমার দিকে নিজের ডান হাত বাড়িয়ে বলল, প্রমিস কর আর কখনো এমন করবি না। আমি নীরার হাতে হাত রেখে বললাম, প্রমিস।
নীরা আবারও বলল, তবে অরণ্য ভাইয়া আসলে অনেক শক্ত। রাস্তা থেকে ভাইয়াই তোকে হসপিটালে অ্যাডমিট করে, অপারেশনের সব ব্যবস্থা করে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, উনি কিভাবে আমাকে হসপিটালে এনেছে? উনি না ইউএসএ ছিল? উনি তোকে সারপ্রাইজ দিবে বলে এক্সাম শেষ হওয়ার দিন রাতের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আঙ্কেল আন্টির সাথে এয়ারপোর্টে থেকে বাসায় না গিয়ে সোজা ইউনিভার্সিটিতে যায় শুধু তোকে দেখার জন্য। কিন্তু গিয়ে কি দেখলো, তুই রক্তাক্ত অবস্থায় ইউনিভার্সিটির গেটের পাশের ফুটপাতে পড়ে আছিস। ইস, আমাকে ওই অবস্থায় দেখে উনি নিশ্চয়ই খুব ভয় পেয়েছে, আমাকে হারানোর ভয়। কিন্তু উনি তখন কিভাবে নিজেকে সামলেছেন, কিভাবে নিজেকে শক্ত করে আমাকে সুস্থ করার জন্য দৌড়েছেন? আমি খুব খারাপ, খুব। ওনাকে শুধু কষ্টই দিই আমি। নিঝুম আমার সাথে বাসায় যাবে। না, নিঝুম আমার সাথে বাসায় যাবে। আমার মেয়ে তার বাড়ি যাবে এখন। না, আমার বউ তার বাড়ি যাবে এখন। বেডে বসে বাবা আর অরণ্যের টম অ্যান্ড জেরির ফাইট দেখছি। কিছুক্ষণ আগে ডক্টর বলে গিয়েছে আজকে বিকেলে আমাকে রিলিজ দিয়ে দিবে। আর হসপিটাল থেকে আমি কোথায় যাব তা নিয়ে বাবার অরণ্য ঝগড়া করছে। আব্বু অরণ্যকে বলল, বাচ্চাদের মতো কি শুরু করেছিস অরণ্য? অরণ্য চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বলল, আমাকে কেন বলছো? উনি তো আমার থেকে 3 গুণ বড়, ওনাকে বলো। বাবা রাগী কণ্ঠে বলল, এই ছেলেকে তোমার থেকে 3 গুণ বড়। তোমার বয়স হলো 30। তো আমার কি 3 30-এ 90 বছর নাকি? অরণ্য কপাল কুঁচকে বলল, এক্সকিউজ মি, কার বয়স 30? আমার বয়স মাত্র 28 বছর, আর আপনি আমার বয়স 1 লাফে 2 বছর বাড়িয়ে দিলেন। বাবা বলল, আর তুমি যে আমার বয়স 1 লাফে 40 বছর বাড়িয়ে দিলে তার বেলায়? অরণ্য বলল, আমার কি দোষ? আপনার খিটখিট স্বভাবে তো তাই মনে হয়। বাবা রেগে গিয়ে বলল, কি বললে তুমি? আমি খিটখিটে? মা বাবাকে উদ্দেশ্য করে বলল। বাবা মাকে বলল, তার জন্যই তো বলছি এতদিন অনেক করেছে। এখন বল বাসায় গিয়ে রেস্ট নিতে, না হলে ওকে আবার হসপিটালে অ্যাডমিট করতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি ওকে আমাদের বাসায় নিয়ে যাব মানে নিয়েই যাব। আপনি না চাইলে আপনাকে সহ কিডন্যাপ করে নিয়ে যাব। কথাটা বলেই অরণ্য কেবিন থেকে বের হয়ে গেল। বাবা বিরক্তির সাথে বলল, মেয়ের জামাইও পেয়েছি একটা, কথায় কথায় শুধু কিডন্যাপের হুমকি দেয়। গাড়িতে আমার সাথে এক পাশে বসে আছে বাবা আর অন্য পাশে মা। খুব সুন্দর বিশাল বড় একটা গেট দিয়ে গাড়ি ঢুকলো। গেট দিয়ে গাড়ি ঢোকার পরেও 1.5-2 মিনিটের মতো গাড়ি চলে থামে। আমি বাবা মায়ের সাহায্যে ধীরে ধীরে গাড়ি থেকে নামি। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই চোখে পড়ে সামনের 3 তলা বাড়িটা। বাড়িটায় করা কারুকাজের ডিজাইনগুলোই বলে দিচ্ছে মূল বাড়িটা অনেক বছর আগে করা। অন্য পাশে সাদা পোশাকে দাঁড়ানো ড্রাইভার আঙ্কেলকে গাড়ির চাবিটা দিয়ে আমাদের কাছে এসে ঝট করে আমাকে কোলে তুলে নেয়। আমি বড় বড় চোখ করে ওনার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকি। ওনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাবা মায়ের সামনে এভাবে হুট করে কোলে তুলে নিল। ছি ছি ছি, তারা এখন কি ভাবছে? আমি ফিস ফিস করে বললাম, কি করছেন? নামান আমাকে, আমি হেঁটে যেতে পারবো। উনি কোনো কথা বললো না। কথা বলা তো দূর, আমার দিকে তাকালো না পর্যন্ত। লম্বা লম্বা পা ফেলে ভেতরের দিকে যাওয়া শুরু করলো। সিঁড়ি দিয়ে উঠে আমাকে নিয়ে সোজা দোতলায় চলে গেল। দোতলার একটা রুমের মধ্যে ঢুকতেই সামনে বড় স্কোয়ার শেপের একটা সাদার মধ্যে হালকা বেগুনি রঙের কাজ করা একটা কার্পেট। কার্পেটের উপর সিলিংয়ে ঝুলছে গোল্ডেন কালারের খুব সুন্দর ঝাড়বাতি। এর সামনে অর্ধবৃত্ত অংশ, যাতে থাই গ্লাসের দেয়াল। অর্ধবৃত্ত অংশের মধ্যে আছে কার্পেটের সাথে মিল রেখে সাদা সোফা সেট, যার সিটের কুশনগুলো আবারও হালকা বেগুনি রঙের। অর্ধবৃত্ত থাই গ্লাসের অংশে আবারও ডাবল পর্দা লাগানো। নিচের পাতলা পর্দার রং সাদা আর উপরের ভারী পর্দার রং হালকা বেগুনি। কার্পেটের বাম পাশে সাদা আর হালকা বেগুনি ডিজাইন করা দেয়ালে শুধু 2টো দরজা। আর কার্পেটের ডান পাশে 4 কোণা জায়গা ঠিক মাঝ বরাবর পেছনের দেয়ালের সাথে লাগিয়ে হালকা বেগুনি রঙের লেদার লাগানো সাদা খাট। খাটের 2 পাশে 2টো সাদা টেবিল দুটোর উপর সাদা ল্যাম্প। খাটের সামনে হালকা বেগুনি রঙের লেদারের সাদা ডিভান। খাটের ডান পাশের দেয়ালের ঠিক মধ্যেখানে একটা 5 পাপড়ির হালকা বেগুনি রঙের ফুলের ছবি। ছবির 2 পাশে দেয়ালে ঝাড়বাতির সাথে মিল করা ডিজাইনের 2টো লাইট লাগানো। আর খাটের বাম পাশে থাই গ্লাস, যার ওপারে মিনি ছাদ। আম্মু খাটের পাশে দাঁড়িয়ে আছে, আর একজন কাজের মেয়ে রুম আর মিনি ছাদের মাঝের থাই গ্লাসে লাগানো সাদা রঙের পাতলা পর্দাটা খোলা রেখে
শুধু হালকা বেগুনি রঙের ভারী পর্দাটা বেঁধে দিচ্ছে। অর্ণব আমাকে নিয়ে বসালো ডিভানের উপরে। আম্মু আমাকে দেখে আমার কাছে এসে বলল, আসতে কষ্ট হয়নি তো মা? আমি মনে মনে বললাম, কষ্ট কিভাবে হবে আম্মু? পুরো রাস্তা এলাম তোমার ছেলের অতি সাবধানে চালানো গাড়ি দিয়ে, আর বাড়ির ভেতরে এলাম তোমার ছেলের কোলে চড়ে। তবে লজ্জা লেগেছে প্রচুর, কিন্তু এই কথাগুলো আম্মুকে না বলে হাসি মুখে বললাম, না আম্মু। অরণ্য আম্মুকে বলল, মামার কাজ আছে, আমি একটু নিচে যাচ্ছি। তুমি তোমার ওই ছেলের ভাই, এটা বউকে সব